দেখো, আমরা বর্জ্য নিষ্কাশন শুরু করতেছি। 1 নম্বরে দেখো, এখানে দুইটা কথা, বর্জ্য এবং নিষ্কাশন। বর্জ্য মানে হচ্ছে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর পদার্থ, যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর পদার্থ সেগুলা বর্জ্য। আর নিষ্কাশন মানে হচ্ছে আমাদের দেহ থেকে সেগুলাকে বের করে দেওয়া। কি করে দেওয়া? বের করে দেওয়া। এখন আসো, বের করে দেওয়ার জন্য আমাদের শরীর থেকে বের করার জন্য যে তন্ত্রটা কাজ করে এটাকে আমরা বলি রেচন তন্ত্র। কি তন্ত্র বলি? রেচন তন্ত্র অথবা রেনাল সিস্টেম বলি। কেমন? তাহলে এখন আসো, প্রথমে জানতে হবে বর্জ্য। তাহলে বর্জ্যটা বের করার উপায় হচ্ছে মূত্র সৃষ্টির মাধ্যমে। কিসের মাধ্যমে? মূত্র সৃষ্টির মাধ্যমে। মূত্র সৃষ্টি হবে, মূত্রটা বের করে দেওয়া মানে মূত্রের সাথে বর্জ্য পদার্থগুলা বা রেচন পদার্থগুলা বের হয়ে যাওয়া। এখন আসো, এই বর্জ্য পদার্থ যেগুলা সেগুলা বা মূত্র যে সৃষ্টি হবে, সেই মূত্রটা সাধারণত পানি থেকে সৃষ্টি হয়। কিসে থেকে? পানি থেকে। তাহলে এখন আমাদেরকে প্রথমে পড়তে হবে, আমাদের আজমল স্যারের প্রথমে বইয়ের প্রথমে একটা চার্ট দেওয়া আছে, বা একটা এই ফিগার, এই যে তোমার মানুষের একটা ছবি এঁকে দেওয়া আছে। তাহলে ওইটাতে আমাদেরকে প্রথমে জানতে হবে আমাদের বর্জ্য বা মূত্র তৈরি হওয়ার জন্য আমরা দৈনিক কতটুকু পানি পান করি এবং কতটুকু পানি বের করে দিই। তাহলে দৈনিক পানি গ্রহণ ও ত্যাগ। লিখো, দৈনিক পানি গ্রহণ ও ত্যাগ। তাহলে আমরা দৈনিক কতটুকু পানি গ্রহণ করি এবং কতটুকু পানি ত্যাগ করি আমাদেরকে পড়তে হবে। তাহলে আসো, আমরা দৈনিক পানি গ্রহণ করি 2600 ml, আর আমরা দৈনিক পানি ত্যাগ করিও 2600 ml। আমরা দৈনিক পানি ত্যাগ করিও 2600 ml। কেমন? এখন আসো, আমরা পানি গ্রহণ করি কোন কোন উপায়ে? পানি গ্রহণ করি কোন কোন উপায়ে? তাহলে আমরা পানি গ্রহণ করি কোন কোন উপায়ে? আমরা 3টা উপায়ে পানি গ্রহণ করি। একটা হচ্ছে আমরা ড্রিঙ্কিং এর মাধ্যমে বা পানি পানের মাধ্যমে। আর একটা হচ্ছে আমরা যে খাদ্যগুলা খাই, ধরো ফলমূল বা যে সবজি, যে 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 খাদ্যগুলা খাই সেখান থেকেও কিছু পানি আমাদের শরীরে প্রবেশ করে। আর কোষীয় শ্বসনের মাধ্যমে আমাদের কিছু পানি উৎপন্ন হয়। যেমন আমরা গত চ্যাপ্টার যেটা পড়েছি সেটা শ্বসনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড, পানি এবং এটিপি। তাহলে ওখানে কিছু পানি উৎপন্ন হচ্ছে। কেমন? তাহলে আসো, পানি পান করি আমরা দৈনিক কতটুকু? দৈনিক হচ্ছে 1450 ml। লিখে রাখো, দৈনিক কতটুকু? 1450 ml। 2600 ml এর মধ্যে 1450 ml আসে পানি পানের মাধ্যমে। আর বাকি খাদ্যের মাধ্যমে আসে 800 ml। আর কোষীয় শ্বসনের মাধ্যমে আসে হচ্ছে তোমার 350 ml। 350 ml। তাহলে স্পেসিফিক এটাতে স্থান দিয়ে রাখো যে কোষীয় শ্বসনে কতটুকু পানি শরীরে প্রবেশ করে বা শরীরে থাকে। 350 ml। এরপরে আসো যে পানি ত্যাগ। তাহলে আমরা ত্যাগ করি কিভাবে কিভাবে? তাহলে আমরা ত্যাগ করি 5টা উপায়ে। ত্যাগ করি কয়টা উপায়ে? 5টা উপায়ে। প্রথমটা হচ্ছে আমরা মূত্রের মাধ্যমে পানি ত্যাগ করি। মূত্র মূত্র ত্যাগের মাধ্যমে পানি ত্যাগ করি। ঘামের মাধ্যমে আমাদের দেহ থেকে কিছু পানি বের হয়ে যায়। ফুসফুসের মাধ্যমে কিছু পানি বের হয়ে যায়, যেটা আমরা গত ক্লাসে পড়াইছিলাম। ফুসফুসের কাজের মধ্যে একটা কাজ পড়াইছিলাম, পানির সমতা রক্ষা বা পানি সমতা রক্ষা। তাহলে পানি সমতা রক্ষা আমি বলছিলাম কিভাবে হয় পানি সমতা রক্ষা। ওই যে বাষ্পাকারে কিছু পানি বের হয়ে যায়, তার মানে ফুসফুসও কিছু পানি বের করে দেয়। আচ্ছা, এবার আসো যে আমরা মলের মাধ্যমে, মল ত্যাগের সময় কিছু পানি বের হয়ে যায়, আর কিছু পানি বের হয় অশ্রুর মাধ্যমে কান্না করলে। তাহলে এভাবে আমাদের এই পানিগুলা বের হয়ে যায়। তাহলে আসো, আমরা এখানে সিরিয়ালি দেখানোর চেষ্টা করছি যে মূত্রের মাধ্যমে কতটুকু বের হয়। 1500 ml। অ্যামাউন্টটা আমরা বড় থেকে ছোটের দিকে সাজানোর চেষ্টা করছি। ঘামের মাধ্যমে কতটুকু পানি বের হয়? 600 ml। আর ফুসফুসের মাধ্যমে কতটুকু পানি বের হয়? সেটা হচ্ছে 400 ml। 400 ml। হ্যাঁ, এগুলা প্রায় নির্দিষ্ট। এখন আসো, মলের মাধ্যমে কতটুকু পানি বের হয়? 100 ml। আর অশ্রুর মাধ্যমে কোনো অ্যামাউন্ট দেওয়া হয় না, আমরা তো প্রতিদিন কান্না করি না তো, ওটার কোনো অ্যামাউন্ট ওভাবে দেওয়া নাই। কেমন? দৈনিক কতটুকু পানি ওটাতে দেওয়া নেই। তাহলে এখানে বেসিক্যালি আমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে মূত্রের মাধ্যমে আমরা কতটুকু পানি ত্যাগ করি। কেমন? তাহলে এটা একটু দেখে নেবা, এখানে বোঝানোর কিছু নাই। বোঝানোর কিছু নাই, এটা একবার দেখে নিবা। এখন আসো, এরপরে চলে আসি আমরা রেছন পদার্থ। এখন আমরা তোমাকে পড়াবো রেছন পদার্থ।
তাহলে রেশন পদার্থ মানে বুঝেই ফেলছো বর্জ্য পদার্থগুলা কোনগুলা, বর্জ্য পদার্থগুলা যেগুলো এসএসসি তে তোমরা পড়ে আসছো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এই জিনিসগুলা। তো ঠিক একইভাবে এখানেও আমরা রেশন পদার্থ এগুলাই পাবো। তাহলে এখন আসো এই রেশন পদার্থগুলা কিভাবে সৃষ্টি হয়। দুটা জিনিস, একটা কথা মনে রাখবা যে আমাদের বডিতে যদি কোনো কিছু ভেঙ্গে ভেঙ্গে যায়, তখন এটাকে আমরা কি বলি জানো, ক্যাটাবলিক। ক্যাটাবলিক, ক্যাটাবলিক মানে কোনো জিনিস ভেঙে যাওয়া, ভেঙে তৈরি হওয়া। ক্যাটাবলিক, যেটাকে বাংলায় বলা হয় অপচিতি, কি বলি বলতো, অপচিতিমূলক প্রক্রিয়া। আর যদি কোনো জিনিস সৃষ্টি হয়, কয়েকটা জিনিস মিলে যদি কোনো জিনিস সৃষ্টি হয়, এটাকে আমরা বলি অ্যানাবলিক প্রক্রিয়া, অথবা বাংলায় বলি উপচিতিমূলক প্রক্রিয়া। এই কথাগুলো কেন আসছে, কারণ আমাদের যে রেশন পদার্থগুলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এগুলা সাধারণত আমাদের বডির বিভিন্ন জিনিস ভাঙ্গনের মাধ্যমে এগুলা তৈরি হয়। ভাঙ্গনের মাধ্যমে এগুলা কি হয়, তৈরি হয়। তাহলে বলতো এটা কি প্রক্রিয়া হবে, ক্যাটাবলিক প্রক্রিয়া। ক্যাটাবলিক প্রক্রিয়া মানে হচ্ছে এই যে ভাঙ্গন প্রক্রিয়া, ভাঙ্গন। আর অ্যানাবলিক মানে হচ্ছে কোনো জিনিস সংশ্লেষণ হওয়ার প্রক্রিয়া, হ্যাঁ, তৈরি হওয়া। তাহলে এখন আসো, তাহলে ক্যাটাবলিক, ক্যাটাবলিক প্রক্রিয়ার মাধ্যমে এই পদার্থগুলা তৈরি হয়। আবার এসে এই পদার্থগুলা যদি তুমি কেমিক্যাল স্ট্রাকচার অ্যানালাইসিস করো, যেমন দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে তুমি নাইট্রোজেন পাবা, ইউরিয়াতে নাইট্রোজেন পাবা সংকেতের মধ্যে, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, সরি, ইউরিক অ্যাসিডের মধ্যে তুমি অ্যামোনিয়া পাবা, পাবা ওই নাইট্রোজেন পাবা। তাহলে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিনের মধ্যে তুমি নাইট্রোজেন পাবা। তার মানে এই যে তোমার যে রেশন পদার্থগুলো আমাদের শরীর থেকে তৈরি হয়, সেগুলাতে সবগুলাতে নাইট্রোজেন আছে, সংকেতের মধ্যে নাইট্রোজেন আছে। এই জন্য আমরা এগুলাকে বলি নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ। কি বলি, নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ। আমরা অনেক সময় না বুঝে পড়ি এগুলা, তাহলে এটাকে বলবো আমরা নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ। নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ, যে রেশন পদার্থ গুলাকে আমরা কি কি বলবো, নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ। এবার বলো তো নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ গুলা কিভাবে সৃষ্টি হয়, ক্যাটাবলিক নাকি অ্যানাবলিক প্রক্রিয়ায়। ক্যাটাবলিক, ক্যাটাবলিকের বাংলা কি বলতো, অপচিতিমূলক প্রক্রিয়া। অপচিতি, ক্যাটাবলিক বা অপচিতিমূলক প্রক্রিয়ায় সৃষ্ট। আচ্ছা, এখন আসো এই নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থগুলো আমরা এখানে লিখে ফেলবো। আসো, এক নাম্বার ইউরিয়া, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন, আরেকটা হচ্ছে তোমার ইউরোক্রোম। এটা তুমি নতুন পড়তেছো, ইউরোক্রোম। এই পাঁচটা পদার্থ হচ্ছে বর্জ্য পদার্থ বা রেশন পদার্থ, নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ বা রেশন পদার্থ। এগুলাই আমরা শরীর থেকে বের করে দিই। ক্লিয়ার। এখন আসো, এখান থেকে কিছু এমসিকিউ লিখাবো, ছোট ছোট করে তুমি লিখতে পারলে ভালো। এখন আসো, এই রেশন পদার্থের ভিত্তিতে প্রাণীরা তিন প্রকার, বলো কয় প্রকার, তিন প্রকার। তাহলে কোনো প্রাণীর প্রধান রেশন পদার্থ যদি ইউরিয়া হয়, তখন আমরা তাদেরকে কি প্রাণী বলবো দেখো। তাহলে কোনো প্রাণীর প্রধান রেশন পদার্থ, কোনো প্রাণীর প্রধান রেশন পদার্থ, কোনো প্রাণীর প্রধান রেশন পদার্থ যদি ইউরিয়া হয়, তখন আমরা কি ওই প্রাণীকে কি বলবো। আর কোনো প্রাণীর প্রধান রেশন পদার্থ যদি ইউরিক অ্যাসিড হয়, তখন আমরা তাকে কি বলবো, তাদেরকে কি বলবো, সেই প্রাণীদেরকে কি বলবো। আর কোনো প্রাণীর প্রধান রেশন পদার্থ যদি ইউরিয়া হয়, অ্যামোনিয়া হয়, তখন আমরা তাদেরকে কি বলবো। তাহলে ইউরিয়া হইলে দেখো ভালো করে খেয়াল করো, যেসব প্রাণীর প্রধান রেশন পদার্থ ইউরিয়া, তাদেরকে বলি আমরা ইউরিওটেলিক প্রাণী। কি বলি, ইউরিওটেলিক প্রাণী। তাহলে তাদেরকে আমরা বলবো ইউরিওটেলিক প্রাণী। আর যেসব প্রাণীর প্রধান রেশন পদার্থ ইউরিক অ্যাসিড, তাদেরকে আমরা বলি ইউরিকুটেলিক প্রাণী। ইউরিকুটেলিক প্রাণী, ইউরিকুটেলিক প্রাণী। আর যেসব প্রাণীর প্রধান রেশন পদার্থ অ্যামোনিয়া, তাদেরকে বলি আমরা অ্যামোনোটেলিক প্রাণী। তাহলে প্রধান রেশন পদার্থ ইউরিয়া হলে ইউরিওটেলিক,
ইউরিক অ্যাসিড হলে ইউরিকুটেলিক, তো এই জায়গায় তুমি ভুল করবে আমি জানি। তাহলে দেখো টেকনিক আছে একটা, ইউরিয়াতে কোনো ক নাই, কিন্তু ইউরিক অ্যাসিডে কি আছে? কথা বলো, ক আছে। তাহলে দেখো এখানে ইউরিউটেলিক, এখানে ইউরিকুটেলিক, তাহলে এখানেও ক আছে। তাহলে খেয়াল রাখবা দুইটার যাতে না গোলায়, ইউরিয়া থাকলে ইউরিওটেলিক, আর ইউরিক অ্যাসিড ক আছে তাহলে ওটা ইউরিকুটেলিক, ওটা ইউরিওটেলিক, আর এটা ইউরিকুটেলিক। ক আছে, ক ক মিলাবা, কেমন? আর এটা অ্যামোনোটেলিক। তাহলে এখন এখানে আমরা কোনটার মধ্যে পড়ি? আমাদের প্রধান রেশন পদার্থ কোনটা? ইউরিয়া। তাহলে আমরা উদাহরণ পড়ে ফেলবো যে কোনটার প্রাণী কারা কারা। তাহলে উদাহরণ পড়ে ফেলবো। আচ্ছা, এখন আসো যে ইউরিয়া প্রধান রেশন পদার্থ এরকম হচ্ছে মানুষ, উদাহরণ লিখো মানুষ। আরেকটা হচ্ছে কন্ড্রিকটিস মাছ, কন্ড্রিকটিস। আমরা প্রথম অধ্যায়ে পড়ছি মাছ তিন ধরনের, কন্ড্রিকটিস, অ্যাপটিনোপটেরিজি, সার্কোপটেরিজি। তাহলে কন্ড্রিকটিস জাতীয় মাছ যেটা আছে তারাও ইউরিকোটেলিক, আর হচ্ছে মানুষও ইউরিওটেলিক। তাহলে মানুষের মধ্যে 3 স্টার দাও, এমসিকিউতে আসবে যে মানুষ কোন ধরনের প্রাণী? ইউরিওটেলিক প্রাণী। অথবা এভাবে খ নাম্বার প্রশ্নে দিতে পারে যে মানুষকে কেন ইউরিওটেলিক প্রাণী বলা হয়। হুম। তাহলে এখন আসো যে অ্যামোনোটেলিক প্রাণী কারা কারা আছে, একটু আমরা এখানে উদাহরণটা ফোকাস করব। এরকম আছে, দেখো আমরা দ্বিতীয় অধ্যায় পড়ি যে প্রাণী বিজ্ঞানের কি, হাইড্রা, গাসফড়িং, রুই মাছ। তাহলে এখান থেকে দুইটা চলে আসছে, দেখো এখানে হাইড্রা, আরেকটা হচ্ছে তোমার কি, রুই মাছ। কি মাছ? রুই মাছ। এর বাইরে, এর বাইরে একটা আছে, সেটা হচ্ছে কেঁচু। তাহলে ওই যে হাইড্রা, রুই মাছ এবং কেঁচু, তাহলে মনে রাখা শেষ। ওইটা মানুষ, আর এখানে হাইড্রা, রুই মাছ, আর একটা হচ্ছে কি, কেঁচু। আর এখানে কন্ট্রাক্টিস মাছ, আর এখানে বাকিগুলো হচ্ছে এখানে। কারণ কেন, এখানে অনেকগুলো উদাহরণ, সেই জন্য এই দুটা মনে রাখলে আর ওটা মনে রাখা লাগবে না। তাহলে আসলে এখানে কি কি আছে? এখানে অনেকগুলো প্রাণী আছে, সেগুলো লিখে দিচ্ছি। পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। লিখো পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। আরটা আছে গিরগিটি। যেমন দেখো এই কন্ড্রিকটিস মাছ, এটা আমাদের আজমল স্যারের বইয়ে নাই, তাহলে এটা অন্য রাইটারের বই আছে, একসাথে করে দিছি। গিরগিটি এটা আমাদের আজমল স্যারের বইয়ে নাই। তারপর এখানে এই যে রুই মাছ আমাদের আজমল স্যারের বইয়ে নাই, এই উদাহরণগুলা অন্য রাইটারের বই আছে, একসাথে করে দিছি। তাহলে উদাহরণ পড়ে ফেলবা। তাহলে এদিকের মধ্যে তোমার এগুলা জানবা, এখানে স্টার দিয়ে রাখো যে হাইড্রা কোন ধরনের, রুই মাছ কোন ধরনের, অ্যামোনোটেলিক। আচ্ছা, এখন আসো ক্রিয়েটিনিন। এতটুকু লেখা শেষ সবার? বলো এতটুকু লেখা শেষ? তাহলে এতটুকু লেখা শেষ হলে আমরা ক্রিয়েটিনিনে চলে আসতেছি। আসো ক্রিয়েটিনিন। দেখো আমাদের কাছে যখন কোনো রুগী আসে, ধরো আমি সাসপেক্ট করতেছি সে কোনো কিডনি ডিজিজ নিয়ে আসছে, যেমন যদি সে আমাকে এসে বলবে না স্যার আমার মাথা ব্যথা করতেছে, তো আমি চিন্তা করব মাথা ব্যথা করতেছে তার মানে অবশ্যই ব্রেনে কোনো সমস্যা, অথবা চোখের সমস্যা, এরকম কিছু চিন্তা করব, অথবা সাইনাসের সমস্যা, এরকম চিন্তা করব। তো এরকম তো আর চিন্তা করবো না যে মাথা ব্যথা করতেছে কিডনিতে সমস্যা, এরকম তো আর চিন্তা করবো না। তো আমার কাছে যখন সে সিমটমস গুলো এক্সপ্লেন করবে, তখন আমি চিন্তা করতেছি কোনো কারণে এটা কিডনির সমস্যা হইতে পারে। ধরো এদিকে ব্যথা বলতেছে, অথবা প্রস্রাবে ব্যথা মানে জ্বালা পোড়া হয় বলতেছে, এই ধরনের কিছু রিলেটেড কিছু আমাকে বললে, তখন আমি কিডনির সমস্যা সাসপেক্ট করতেছি। তখন আমরা তাদেরকে প্রথমে একটা পরীক্ষা দিই যে কিডনির সমস্যা আসলে আছে নাকি নাই। সেই পরীক্ষাটার নাম হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন। একটা পরীক্ষা দিই, প্রথমে একটা পরীক্ষা দিয়ে, যদি শুধু এক কিডনির জন্য যদি প্রথমে একটা পরীক্ষা দিতে চাও, যে যেটার মাধ্যমে তুমি কিডনিতে সমস্যা আছে নাকি নাই জানতে চাচ্ছ, তাহলে তখন আমরা যে পরীক্ষাটা করি সেটা হচ্ছে ক্রিয়েটিনিন পরীক্ষাটা করি। হ্যাঁ, এগুলাকে আমরা অনেক সময় রুগীরাও বলে নিজেদের মধ্যে, আমাদের কিডনির জন্য একটা পরীক্ষা দিছে বা কিডনি পরীক্ষা দিচ্ছে। কিডনি পরীক্ষা মানে হচ্ছে ক্রিয়েটিনিন পরীক্ষা দিচ্ছে, ক্রিয়েটিনিন কেমন। তাহলে এই ক্রিয়েটিনিন দিয়ে আমরা বৃক্কের বা কিডনির প্রাথমিক অবস্থা সম্পর্কে জানতে পারি, বা রোগ সম্পর্কে জানতে পারি। এরপরে ধরো আমরা ক্রিয়েটিনিন নর্মাল লেভেল থেকে বাড়তি পাইছি, তখন হ্যাঁ তার কিডনির সমস্যা, তখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন গুলাতে যাই, ধরো আলট্রা করি, আলট্রাসোনোগ্রাফি আর কি। তারপরে এই ধরনের আমরা প্রস্রাব পরীক্ষা করি, ইউরিন আরএমই, এই ধরনের বিভিন্ন পরীক্ষাতে আমরা যাই। কিন্তু আমরা প্রথমে যে পরীক্ষাটা করি সেটা কোনটা? ক্রিয়েটিনিন, সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষা। এটা কিসের জন্য বলা হয়? দেখো লিখো, এটাকে বলা হয় বৃক্কের, লিখো বৃক্কের রোগ নির্ণয়ের, রোগ নির্ণয়ের নির্দেশক। কথা বুঝতে পারছো তো? হ্যাঁ।
তাহলে রোগ নির্ণয়কে ইংরেজিতে কি বলা হয় জানো? ডায়াগনোসিস। সেই জন্য এটাকে আমরা ইংরেজিতে বলবো ডায়াগনস্টিক। নির্দেশক মানে ইন্ডেক্স। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে বৃক্ষের রোগ নির্ণয়ের নির্দেশক কোনটা বলতো? ক্রিয়েটিনিন, পরীক্ষায় আসবে। অথবা ডায়াগনস্টিক ইন্ডেক্স, বৃক্ষের ডায়াগনস্টিক ইন্ডেক্স কোনটা? সেটা হচ্ছে ক্রিয়েটিনিন। এখন আসো, ক্রিয়েটিনিনের নর্মাল মাত্রা কতটুকু? তাহলে স্বাভাবিক মাত্রা লিখো। এটা স্বাভাবিক মাত্রা কতটুকু? ব্লাডের মধ্যে এটা স্বাভাবিকলি কতটুকু থাকে? তাহলে লিখে ফেলো, 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। তুমি দেখবা আমাদের বাসায় অনেকে এই পরীক্ষা করে, পাশে দেখবা রেফারেন্স ভ্যালু দিয়ে এটা দেওয়া আছে। তো এখন কোনো কারণে যদি আমি 1.3 1.4 পাই, তখন বুঝতে হবে যে তার কিডনিতে সমস্যা হয়েছে, মানে এটার বেশি পাইলে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তার মাত্রা। তো এখন আগামী ক্লাসে যখন জিজ্ঞেস করবো, যে তোমরা বলবা যে 0.6 থেকে 1.2 বলে বসে থাকবা, পাশে অবশ্যই এককটা বলতে হবে। এটা কি ন্যানোগ্রাম পার ডেসিলিটার নাকি মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা বলতে হবে তোমাকে। তাহলে এটা মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন আসো, এই যে ইউরোক্রোম, ইউরোক্রোম, ক্রোম কথাটা যেখানে থাকবে বলো কি? রঙিন। তাহলে এটা, এটার কারণে একটা রং, একটা বর্ণ প্রকাশ পায়, সেটা হচ্ছে খড়বর্ণ। কি বর্ণ? খড়বর্ণ। তাহলে এটার কারণে মূত্র কি বর্ণের হয়? খড়বর্ণের হয়। খড়বর্ণ বলতে এক কথায় যদি আমরা বলি লাল ছার মতো, রং ছার মতো, এরকম। তাহলে ইউরোক্রোম মানে হচ্ছে খড়বর্ণ। তাহলে এটার কারণে, ইউরোক্রোমের উপস্থিতির কারণে মূত্র কি হয় বলতো? মূত্র খড়বর্ণের হয়। তাহলে দেখো, এখানে সব জায়গায় আমি শুধু স্টার বসাইছি, শুধু স্টার বসাইছি। তাহলে এই জায়গা থেকে পরীক্ষায় এমসিকিউ দিবে। তাহলে আসো আমরা আরেকবার করে ফেলি সুন্দর করে। তাহলে বলো, এই যে এই জায়গার মধ্যে আমরা একটু যদি বলি তোমাকে, যে দৈনিক পানি গ্রহণ করি এবং ত্যাগ করি কতটুকু? 2600 ml। তাহলে পানি গ্রহণ করি আমরা কি কিভাবে? তিন ভাবে। কি কি বলতো? পানি পানের মাধ্যমে, খাবারের মাধ্যমে এবং কোষীয় শ্বসনের মাধ্যমে। তাহলে কোষীয় শ্বসনের মাধ্যমে কতটুকু পানি উৎপন্ন হয়? 350 ml। বাকিগুলো তুমি দেখে নিবা, আমি যেটা বেশি ইম্পর্টেন্ট ওটা পড়াই যাচ্ছি, ত্যাগ। তাহলে আমরা পানি ত্যাগ করি আসলে, দেখো তুমি চিন্তা করো, মূত্রের মাধ্যমে, মলের মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে, ঘামের মাধ্যমে, অস্ত্রর মাধ্যমে। তাহলে আমরা মূত্রের মাধ্যমে ডেলি কতটুকু মূত্র আমরা ত্যাগ করি? তাহলে 1500 ml। কেমন? 1500 ml। আচ্ছা। আর ঘামের মাধ্যমে 600, ফুসফুস, এগুলো একটু দেখে নিবা গেল। এখন আসো, যে রেশন পদার্থ গুলা, এগুলা কোন ধরনের রেশন পদার্থ? নাইট্রোজেন জাত। নাইট্রোজেন জাত শব্দটা আমরা আগে মুখস্থ করছি, এখন বুঝছো কেন? কারণ প্রত্যেকটা, এখানে প্রত্যেকটা পদার্থের রাসায়নিক সংকেতের মধ্যে নাইট্রোজেন আছে, সেই জন্য বলা হয় নাইট্রোজেন জাত। আর এই নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থগুলো কিভাবে সৃষ্টি হয়, কোন প্রক্রিয়ায়? অ্যানাবলিক নাকি ক্যাটাবলিক? ক্যাটাবলিক। উপচিতি নাকি অপচিতি? অপচিতি প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এই যে রেশন পদার্থ কি কি পড়াইছে, তাহলে বলতো পাঁচটা: ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, ইউরোক্রোম। তাহলে বলতো কোনটার কারণে ক্ষড়বর্ণের হয়? ইউরোক্রোম। কোনটাকে বৃক্ষের রোগ নির্ণয়ের নির্দেশক বলা হয়? ক্রিয়েটিনিনকে বলা হয়। ক্রিয়েটিনিনের নরমাল মাত্রা কত? 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। কেমন? এরপরে যদি আমরা তোমাকে জিজ্ঞেস করি যে মানুষ কোন ধরনের প্রাণী? ইউরিওটেলিক। ক থাকবে না, ইউরিওটেলিক। ইউরিওটেলিক। কেন ইউরিওটেলিক? কারণ মানুষের প্রধান রেশন পদার্থ হচ্ছে ইউরিয়া। আচ্ছা, যাদের রেশন পদার্থ ইউরিক অ্যাসিড, তাদেরকে কি বলবো আমরা? ইউরিকোটেলিক। আর যাদের রেশন পদার্থ অ্যামোনিয়া, অ্যামোনোটেলিক। অ্যামোনোটেলিক প্রাণীর উদাহরণ দাও তো: হাইড্রা, রুই মাছ। ক্লিয়ার? তাহলে মুছে দিচ্ছি, এরপরে যাচ্ছি। এরপর এখন আসো, রেশন তন্ত্র। এই যে বর্জ্য পদার্থকে নিষ্কাশন করার জন্য যে তন্ত্রটা কাজ করবে, এটা কি তন্ত্র? রেশন তন্ত্র। কেমন? কি তন্ত্র? রেশন তন্ত্র। ক্লিয়ার? এবার এদিকে তাকাও। রেশন তন্ত্র বেসিক্যালি, রেশন তন্ত্র বেসিক্যালি দুই ধরনের অঙ্গ নিয়ে গঠিত। তন্ত্র কিসের সমন্বয়? অঙ্গের সমন্বয়। তাহলে এখন আসো, তন্ত্র নিয়ে গঠিত দুই ধরনের। একটা হচ্ছে শুধু রেশন অঙ্গ, লিখো, যেগুলা রেচন তন্ত্রের অঙ্গগুলোকে আমরা বলবো রেচন অঙ্গ। আবার কিছু রেচন অঙ্গ আছে যেগুলোকে আমরা বলবো সহকারী রেচন অঙ্গ। সহকারী রেচন অঙ্গ। এখন বলে ফেলতে হবে যে রেচন অঙ্গের মাধ্যমে কতটুকু বর্জ্য পদার্থ নিষ্কাশন হয়? 80%।
আর সহকারী রেচনাঙ্গের মাধ্যমে কতটুকু বর্জ্য পদার্থ নিষ্কাশন হয়? 20%। কত পার্সেন্ট? 20%। তাহলে পার্সেন্টেজ গুলা পরীক্ষায় আসতে পারে, পার্সেন্টেজ গুলা পরীক্ষায় আসতে পারে। এরপরে লাগবে, এরপরে লাগবে যে তোমার রেচনাঙ্গ কি কি আছে, সহকারী রেচনাঙ্গ কি কি আছে। তাহলে রেচনাঙ্গ আছে, দেখো রেচনাঙ্গ আছে, লিখে ফেলো। রেচনাঙ্গ আছে, 1 নাম্বার বৃক্ষ, কেমন, যেটাতে আমরা ইংরেজিতে, যেটাকে ইংরেজিতে বলবো কিডনি, কি বলবো? কিডনি বলবো। তাহলে আবার বলো তো, বৃক্ষ কয় জোড়া বলো তো? 1 জোড়া। কয় জোড়া? 1 জোড়া। আমাদের 2টা বৃক্ষ থাকে দুই পাশে, কোমরের দুই পাশে 2টা বৃক্ষ থাকে, 1 জোড়া। আরেকটা কথা মনে রাখবা, যে আমরা এখানে রেচনাঙ্গ অনেকগুলা পড়বো। যেমন আমরা দেখো শ্বসনাঙ্গ অনেকগুলা পড়ছি, নাসা গহ্বর থেকে শুরু করে অনেকগুলা পড়ছি। তার মধ্যে প্রধান শ্বসনাঙ্গ কোনটা ছিল? ফুসফুস। কারণ ফুসফুসের মধ্যে মেইন কাজটা হচ্ছিল অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা হচ্ছিল। তাহলে এখানেও রেচনাঙ্গ আমরা 4টা পড়বো। তার মধ্যে প্রধান কোনটা? যেটা মূত্র তৈরি করবে সেটা, আর বাকিগুলো মূত্র পরিবহন করবে, যে মূত্র তৈরি করবে যেটা, সেটা প্রধান। তাহলে মূত্র তৈরি করে কে? বৃক্ক। সেজন্য বৃক্ষকে বলা হয় প্রধান রেচনাঙ্গ। তাহলে এমসিকিউতে যদি বলে প্রধান রেচনাঙ্গ কোনটা, তখন আনসার হবে স্পেসিফিক ভাবে বৃক্ষ। এরপরে আসো 2 নাম্বার, বৃক্ষ থেকে 2টা নালী বের হয়, আমরা একটু পরে এঁকে দিব। এই নালীগুলাকে আমরা বলি রেছন নালী। কি নালী? রেছন নালী। অথবা ইংরেজিতে বলা হয় এটাকে ইউরেটার। বলো, কি বলা হয়? ইউরেটার বলা হয়। তাহলে 2টা কিডনি থেকে কয়টা ইউরেটার বের হবে? 2টা বের হবে। তার মানে রেছন নালী বা ইউরেটারের সংখ্যা কয় জোড়া? 1 জোড়া। এখন আসো, এই মূত্রগুলা ইউরেটার দিয়ে বের হয়ে একটা থলিতে জমা হবে, এটার নাম হচ্ছে মূত্রথলি। এটার নাম কি? মূত্রথলি। এখন আসো, মূত্রথলিকে আমরা ইংরেজিতে কি বলি? মূত্রথলিকে আমরা ইংরেজিতে বলি ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার। তাহলে ইউরিনারি ব্লাডার হচ্ছে একটি, নট 1 জোড়া। চিত্র এঁকে দিব, তারপর একদম ক্লিয়ার হয়ে যাবে, একটু পরে চিত্র এঁকে দিচ্ছি। এখন আসো যে 4 নাম্বার, মূত্রনালী থেকে দেহ, মূত্রথলি থেকে দেহ থেকে অপসারণের জন্য বা দেহ থেকে বের করার জন্য মূত্রগুলাকে একটা মূত্রনালী থাকে। এই মূত্রনালীকে আমরা বলি ইউরেথ্রা। কি বলি? ইউরেথ্রা। তাহলে ইউরেথ্রাও থাকে একটি, একটি থাকে, কেমন, একটি থাকে। এটুকু বুঝছো কিনা বলো তো? এখন আসো যে সহকারী রেচনাঙ্গ কোনগুলা। তাহলে দেখো কি বলতেছি, যে আমরা ওই তোমার পানি ত্যাগের মধ্যে আমরা পড়ছি বেশিরভাগ মূত্র। তাহলে মূত্র বের করে এই রেচনাঙ্গ গুলা দিয়ে। আর বাকি কি কি পড়ছো বলো? বাকি কি পড়ছো? ঘাম। তাহলে ঘাম কিসের মাধ্যমে যাবে? ত্বকের মাধ্যমে। তাহলে সহকারী রেচনাঙ্গের মধ্যে লিখো, সহকারী রেচনাঙ্গ কি কি আছে লিখো। সহকারী রেচনাঙ্গ কি কি আছে লিখো। একটা হচ্ছে ত্বক, তারপর ফুসফুসের মাধ্যমে যাবে, মলের মাধ্যমে যাবে বলছো না, মল। তাহলে মল মানে কি? এই যে পরিপাক নালী দিয়ে যাবে, তাহলে পরিপাক নালী। আরেকটা হচ্ছে যকৃৎ। স্যার যকৃৎ কেন এখানে ইনভলভ? পরিপাকের জন্য যকৃতের দরকার হয়, কারণ যকৃৎ থেকে পিত্তরস আছে যেটা পরিপাকে হেল্প করে, ওই সেন্সে যকৃৎ এখানে ইনক্লুড। কেমন? তাহলে যকৃৎ এগুলা, তাহলে এখান থেকে একটা এমসিকিউ দিতে পারে, নিচের কোনটি সহকারী রেচনাঙ্গ নয়? দিল এখান থেকে ত্বক, পরিপাক নালী, যকৃৎ, বৃক্ক। আনসার কি হবে? বৃক্ক। এভাবে তোমার এটা লাগবে। এখন আসো যে আমরা এগুলা একটু তোমাকে চিত্র এঁকে বুঝাই দিব, চিত্র এঁকে বুঝাই দিব। তাহলে আসো, তাহলে আসো যে আমরা কিভাবে দেখাচ্ছি। এই যে আমরা এই যে যখন আমরা তোমাদেরকে ইয়া পড়াইছি, শ্বসন পড়াইছি, তখন এখানে একটা যকৃৎ দিছিলাম ডান পাশে, যেটার উপরে ডান ফুসফুসটা ছিল, সেই জন্য আমরা বলছিলাম বাম ফুসফুস থেকে ডান ফুসফুসটা উপরে অবস্থান করে। এখন আসো, তাহলে এখানে, এখানে এই যে ডান, এখানে বৃক্ষ 2টা, তাহলে এটা হচ্ছে ডান বৃক্ষ, খেয়াল করো, এটা হচ্ছে ডান বৃক্ষ, এভাবে শিম বীজের মতো বা বাংলার পাছের মতো। আর দেখো, আর এদিকে হচ্ছে তোমার কি বৃক্ষ বলতো? বাম বৃক্ষ। তাহলে বলতো ডান বৃক্ষ ওই যে তোমার যকৃতের কারণে কি হয়ে আছে? একটু নিচু হয়ে আছে, উপরের দিকে উঠতে পারতেছে না। তাহলে ডান বৃক্ষটা এভাবে নিচু হয়ে আছে, এভাবে নিচু হয়ে আছে, এই যে এভাবে নিচু হয়ে আছে,
এভাবে নিচু হয়ে আছে কেমন। আর বাম বৃক্ষটা একটু, এখানে যেহেতু যকৃৎ নাই, তাহলে এটা একটু কিভাবে কি কোথায় দিকে উঠে যাবে বলতো, একটু উপরের দিকে উঠে যাবে, একটু উপরের দিকে উঠে যাবে। তাহলে বলতো, ইজিলি বলে ফেলো তো যে কোন বৃক্ষটা উপরে অবস্থান করে, বাম বৃক্ষটা, ডান বৃক্ষটা নিচে অবস্থান করে। তাহলে বৃক্ষ পড়লাম। এখন আসো বৃক্ষ থেকে, দেখো বৃক্ষ থেকে এভাবে করে দুইটা নালী বের হয়, নালী বের হয়ে এই জায়গায় আসে, এই যে এই জায়গায়, এটার নাম হচ্ছে মূত্রথলি। আর এটা যদি আমরা এভাবে দেখাই, তাহলে এভাবে এই যে এখান থেকে একটা নালী পথে এখান থেকে বের হয়ে যায়, এটার নাম হচ্ছে মূত্রনালী। এটার নাম কি নালী? মূত্রনালী। এটার নাম হচ্ছে মূত্রনালী। এটার নাম হচ্ছে মূত্রনালী। তাহলে এখন আসো, এই যে এখানে যে আসে, এই যে এখানের সাথে এটা কানেক্টেড, দেখো কিভাবে, এভাবে একটা নালী দিয়ে কানেক্টেড, এটার নাম হচ্ছে ইউরেটার বা রেছন নালী, ইউরেটার বা রেছন নালী। তাহলে এভাবে এখানে আসছে। তাহলে এখন তোমরা আশা করি বুঝে গেছো। তাহলে এটার নাম হচ্ছে, লিখো, 1 নাম্বার বৃক্ষ, 2 নাম্বার এই যে 2 নাম্বার ইউরেটার, বলো কি? ইউরেটার। তারপর 3 নাম্বার কি বলো? মূত্রথলি। কি থলি? মূত্রথলি। তারপর 4 নাম্বার মূত্রনালী। তাহলে এগুলাকে আর মুখস্থ করা লাগবে? তাহলে এই যে 4টা বৃক্ষ, বৃক্ষ থেকে যেটা বের হয়েছে এটার নাম ইউরেটার, ইউরেটার চলে আসছে কোথায়? মূত্রথলিতে, মূত্রথলি থেকে বের হয়েছে, কথা বলো, মূত্রনালী। কি বের হয়েছে? মূত্রনালী বের হয়েছে। তাহলে এখন বলে ফেলো, বৃক্ষ কয়টা দেখতে পাচ্ছ তুমি? এক জোড়া। ইউরেটার কয়টা দেখতে পাচ্ছ? এক জোড়া। মূত্রথলি কয়টা দেখতে পাচ্ছ? একটি। মূত্রনালী কয়টা দেখতে পাচ্ছ? একটি। হয়েছে তো। তাহলে এটুকু পারবা কিনা বলো, এটুকু পারবা কিনা বলো। এখন আসো, লেখা শেষ করো তাড়াতাড়ি। এখন আসো, আমরা বৃক্ষটা একটু পরে পড়তেছি, কারণ বৃক্ষ থেকে অনেক কিছু পড়তে হবে। ইউরেটারটা একটু বলে ফেলি। তাহলে এদিকে পাশে লিখো ইউরেটার। তাহলে ইউরেটারটা আগে একটু বলে ফেলি। প্রথম কথা হচ্ছে, ইউরেটারের আরেক নাম কি? লিখো, অপর নাম। ইউরেটারকে আমরা আরেকটা নামে ডাকি, একটাকে আমরা গভীনি বলি। বলো কি বলি? গভীনি। লিখো তাড়াতাড়ি লিখো, ইউরেটারকে আমরা গভীনি বলি। এখন আসো, 2 নাম্বার, ইউরেটারের লেন্থ কতটুকু, ইউরেটারের দৈর্ঘ্য কতটুকু, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে ইউরেটারের লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। অথবা আরেক রাইটারের বইয়ে দেওয়া আছে 25 থেকে 30 সেন্টিমিটার। 25 থেকে 30 সেন্টিমিটার। 25 থেকে 30 সেন্টিমিটার। এখন তোমাকে মনে রাখতে হবে, শোনো, আমাদের বডিতে এরকম 25 সেন্টিমিটার বিশিষ্ট অনেক কিছু আছে, যেগুলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুব সিনসিয়ারলি লাগে। তো এই 25 সেন্টিমিটার বিশিষ্ট যেখানে যেখানে তুমি পাবা, এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। যেমন আমরা তোমাদেরকে পরিপাক নালী পড়ানোর সময় পড়াবো, খাদ্য নালী বা ইসোফেগাসের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, ডিউডেনামের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। এরকম 25 সেন্টিমিটার বিশিষ্ট আরো অনেক কিছু পাবা, যেগুলো আমরা লাস্টে সেকেন্ড ইয়ার একসাথে লিখে দেবো। আচ্ছা, গেল। তাহলে এই 25 সেন্টিমিটার অবশ্যই মনে রাখবা। এবার আসো, এই ইউরেটার যেটা, এটা কোত্থেকে সৃষ্টি হয়? তাহলে লিখো, এটা সৃষ্টি হয় কোত্থেকে। তাহলে এটা লিখো, সৃষ্টি হয় কোত্থেকে।
এটা সৃষ্টি হয় পেলভিস হতে। বলো কোত্থেকে? পেলভিস হতে। স্যার পেলভিস কি জিনিস আমরা একটু পরে চিনবো, যদিও দেখা দিচ্ছে এখন। দেখো আমরা এভাবে যদি একটা কিডনি আঁকি, তাহলে কিডনির এই অংশটাকে বলা হয় পেলভিস। কি বলা হয়? পেলভিস। তাহলে এখান থেকেই তো এই ইউরেটারটা তৈরি হচ্ছে, তার মানে এটার নাম কি? পেলভিস। পেলভিস তোমরা এসএসসি তে পড়ছো। এভাবে করে যদি এটা চিন্তা করো, এই যে দেখো এভাবে যদি চিন্তা করো, এটা কি আকৃতির? ফানেল আকৃতির একটা অংশ। কি আকৃতির? ফানেল আকৃতির। ফানেল আকৃতির। এই যে দেখছো, বুঝতে পারছো এখন কোন জিনিসটা পেলভিস? এটা হচ্ছে পেলভিস। তাহলে এই জিনিসগুলো এখান থেকে শিখে নিবা। ইউরেটারের পরে ইউরেটারের পরে আমরা তোমাদেরকে এখন পড়াবো হচ্ছে মূত্রথলি। 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 আবার আসো, মূত্রথলির ক্যাপাসিটি কতটুকু? মূত্রথলির ক্যাপাসিটি কতটুকু, ধারণ ক্ষমতা কতটুকু? তাহলে এখানে কতটুকু মূত্র সে ধারণ করতে পারবে, এটা একটা লাগবে। আর একটা লাগবে হচ্ছে যে কতটুকু মূত্র জমা হইলে, মূত্রথলিতে কতটুকু মূত্র জমা হইলে আমাদের মূত্রত্যাগের ইচ্ছা জাগে, মানে কি প্রস্রাবের বেগ আসে আর কি। তাহলে আসো, আমাদের কতটুকু মূত্র জমা হইলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে জানো? 280 থেকে 300 ml। ইম্পর্টেন্ট। 300 ml, 280 থেকে 300 ml মূত্র যদি তোমার ব্লাডারে জমা হয়, তাহলে তোমার কি হবে? প্রস্রাবের চাপ আসবে। কেমন? তাহলে এবার আসো। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি হচ্ছে আমরা এটা প্রাপ্তবয়স্কের জন্য বলতেছি। আসো, এরপরে যেটা বলতেছিলাম যে অনেক সময় আমাদের প্রস্রাবের চাপ আসলে দেখবে যে আমরা প্রস্রাব করি না, অথবা একটা ইমার্জেন্সি কাছে আছি, অথবা একটু পরে করবো এরকম। তাহলে কতটুকু এভাবে থেকে থেকে যাইতে যাইতে তুমি দেখবা যে এক সময় পুরা এই যে তলপেটে ব্যথা শুরু হয়ে গেছে, টনটনাচ্ছে অনেক বেশি, একদম একদম তোমার একদম খুব বেশি প্রস্রাব জমে গেছে। কতটুকু হলে এভাবে পেইনফুল হয় সেটা আসলে এখানে তোমাদের না, এমনি 400 থেকে 450 ml, যেটা বোঝার জন্য বলতেছি। তাহলে ধারণ ক্ষমতা কতটুকু? ধারণ ক্ষমতা হচ্ছে 700 থেকে 750 ml। তাহলে এতটুকু যাওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ তোমার 400 থেকে 450 ml হলেই তোমার কিন্তু প্রস্রাব করার জন্য অনেক ব্যথা হবে, তখন তুমি প্রস্রাব করে আসবে। তার মানে অতটুকু ক্যাপাসিটি বরাবর যাওয়ার চান্স থাকে না। কারণ ক্যাপাসিটি বরাবর যাওয়ার যদি চান্স থাকতো, তখন এর চেয়ে একটু বেশি হলে তখন কি হয়ে যেত? ব্লাডার ব্লাস্ট হয়ে যেত। তাহলে ওই সুযোগে যায় না। কারণ তোমার এর চেয়ে, যে বললাম না, 400 450 ml হলে তোমার অনেক ব্যথা হয়েছিল, তুমি এমনিতেও দূরে যাবা প্রস্রাব করার জন্য। তাহলে আসো, এবার কি বলতেছিলাম যে এখানে এক ধরনের পেশি নির্মিত, এটা কথা না, এটা এক ধরনের পেশি নির্মিত। তাহলে লিখো, এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি নির্মিত, অনৈচ্ছিক পেশি। আর আমরা ডায়াফ্রাম কোন ধরনের পেশি পড়ছিলাম? ঐচ্ছিক পেশি। তাহলে এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি নির্মিত। সেই অনৈচ্ছিক পেশিটার নাম পরীক্ষায় আসে, ইনফিনিটি স্টার একটা প্রশ্ন। সেটা হচ্ছে এই পেশিটার নাম হচ্ছে ডেট্রোসর পেশি। বলো কি পেশি? ডেট্রোসর পেশি। তাহলে এই পেশিটার নাম হচ্ছে ডেট্রোসর পেশি, খুব ইম্পর্টেন্ট একটা কথা। তাহলে এটা অনৈচ্ছিক পেশি, সেই অনৈচ্ছিক পেশিটার নাম হচ্ছে ডেট্রোসর পেশি, অথবা ডেট্রোসর এক ধরনের অনৈচ্ছিক পেশি। ইনফিনিটি স্টার দাও, খুব ইম্পর্টেন্ট কথা। যে মূত্রথলির পেশির নাম কি? ডেট্রোসর পেশি। বলো কি পেশি? ডেট্রোসর। মুখে মুখে বলে বলে শিখে ফেলো। লিখো এটার আয়তন, আয়তন মানুষের মস্তিষ্কের সমান। লিখো আয়তন মানুষের মস্তিষ্কের সমান, ব্লাডারের আয়তন মানুষের মস্তিষ্কের সমান। এবার আসো, মূত্রথলির পরে হচ্ছে মূত্রনালী। মূত্রনালী। এই মূত্রনালীর দৈর্ঘ্যটা তোমার লাগবে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে পুরুষে এক ধরনের আর নারী দেহে আরেক ধরনের। তাহলে বুঝতেই পারতেছো, পুরুষে বেশি হবে। পুরুষের দৈর্ঘ্য হচ্ছে 18 থেকে 19 সেন্টিমিটার। এককটা খেয়াল রাখবা, অনেকে সেন্টিমিটারকে মিলিমিটার বা মিটার এগুলা বলে ফেলো, তাহলে এটা সেন্টিমিটার। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 3.5 থেকে 4 সেন্টিমিটার। 3.5 থেকে 4 সেন্টিমিটার। আমাদের যে প্রস্রাবে অনেক সময় ইনফেকশন হয়, এই প্রস্রাবের ইনফেকশনটা ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়। তার একটা কজ হচ্ছে, মানে অনেকগুলা কজের মধ্যে একটা কজ হচ্ছে মেয়েদের ইউরেথ্রাল লেন্থ ছোট, সেজন্য জীবাণুটা ইজিলি অল্প অল্প দূরত্ব পার করে ব্লাডারে ঢুকে যেতে পারে। ছেলেদের ক্ষেত্রে সেই স্কোপটা কম। তাহলে এমনি বইয়ের বাইরে পড়া বললাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমরা বললাম। এখন আমরা তোমাদেরকে বলবো বৃক্ষ। বৃক্ষ নিয়ে পড়াবো। তাহলে এগুলা মুছে দিচ্ছি আমি।
এগুলা মুছে দিচ্ছি, কি বলো? তাহলে বলো তো যে এটুকু বলো তো যে ইউরেটারের আরেক নাম কি? গভীনি। ইউরেটারের দৈর্ঘ্য কতটুক? 25 সেন্টিমিটার। আচ্ছা, ইউরেটার কোত্থেকে সৃষ্টি হয়? পেলভিস থেকে। দেখি বলো তো মূত্রথলি কতটুকু ধারণ ক্ষমতা কতটুকু? কতটুকু হইলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে? 280 থেকে 300 ml। আচ্ছা, ব্লাডার কি পেশি নির্মিত? ডেট্রোসোর পেশি নির্মিত। কোন পেশি নির্মিত? ডেট্রোসোর কোন ধরনের পেশি? অনৈচ্ছিক পেশি। আচ্ছা, তারপর আসো মূত্রনালী। পুরুষের মূত্রনালীর দৈর্ঘ্য কতটুকু? মেয়েদের? আচ্ছা, এখন আসো আমরা বৃক্ষ পড়াবো। তাহলে বৃক্ষ আজকে আমরা শেষ করতে পারবো না, যতটুকু পারবো ততটুকু পড়াবো। আসো, তাহলে বৃক্ষ, বৃক্ষকে আমরা ইংরেজিতে কিডনি বলি, কিন্তু বৃক্ষ সম্পর্কিত যে কোনো কথা বা বৃক্ষের বায়োলজিক্যাল নেম হচ্ছে রেনাল। বলো কি? রেনাল। তাহলে বৃক্ষের সাথে অলওয়েজ রেনাল কথাটা থাকবে, রেনাল কথাটা থাকবে। এবার আমরা একটু তাড়াতাড়ি পড়ে ফেলি। এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একসাথে জানতে হবে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। উচ্চতা না, এটাকে আমরা বলবো স্থূলতা বা পুরুত্ব। স্থূলতা। তাহলে দেখো, এখানে আমি একটা টেকনিক শিখে দিচ্ছি, শুধু একটা মনে রাখলে হয় যে দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। বলো কত বলছি? 10 থেকে 12 সেন্টিমিটার। তাহলে এটার অর্ধেক করে দাও। অর্ধেক হলে কত? 5 থেকে 6 সেন্টিমিটার। বা 6-এর অর্ধেক করে দাও, কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। হয়ে গেল। অর্ধেক অর্ধেক। এবার আসো ওজন। ওজন, তাহলে ওজন হচ্ছে পুরুষের কিডনির ওজন একরকম, আর নারীদের কিডনির ওজন আরেক রকম। দেখো, আমরা অনেক সময় যে বলি, বারবার বলি যে পুরুষরা মেয়েদের তুলনায় একটু বেশি সক্ষম, সেজন্য আল্লাহ মেয়েদেরকে ঘরের কাজগুলো সামলানোর সুযোগ দিছে। এটা কিন্তু আসলে বায়োলজিক্যালি প্রমাণিত। তুমি দেখবা হার্টের ওজন যখন পড়বা, সবসময় দেখবা যে পুরুষের হার্টের ওজন নারীদের হার্টের তুলনায় বেশি। এই যখন পড়বা কিডনি, যকৃৎ, সবকিছু সবকিছু এরকম করে বায়োলজিক্যালি ওভাবে আমাদেরকে সৃষ্টি করাইছে। তাহলে পুরুষের তোমার কিডনির ওজন হচ্ছে 150 থেকে 170 গ্রাম। আর মেয়েদের হচ্ছে 130 থেকে 150 গ্রাম। 20 গ্রাম কম প্রায়। এবার আসো আমরা আরেকটা শব্দ বলতে পারি, ডান বৃক্ক হতে। ডান বৃক্ক বাম বৃক্ক হতে, লিখো বাম বৃক্ক হতে। ডান বৃক্ক বাম বৃক্ক হতে কি হবে বলো তো? উঁচুতে নাকি নিচে? নিচে। হ্যাঁ, ডান বৃক্ক বাম বৃক্ক হতে নিচে। উ ছোট। কেন ছোট বলো তো? সে নিচে, দেখো আমার মাথার উপর একটা ছাদ আছে, তাহলে আমি একটু নিচে হওয়ার কারণে একটু চেপে যাব না? তাহলে ছোট হয়ে যাবে না? তাহলে এটা ছোট। তাহলে এই যে ডান বৃক্ক নিচে এবং ছোট, এই যে নিচে এবং ছোট, এই দুটো আমার মতো করে বক্স করে রাখো। পরীক্ষায় মানে পড়ার সময় যাতে সুন্দর করে চোখে পড়ে। এখন আসো অবস্থান। অবস্থান, অবস্থান। আসো, আমরা ওই যে মনে আছে তোমাদেরকে ট্রাকিয়ার অবস্থান পড়াইছিলাম কিসের সাপেক্ষে? মেরুদণ্ডের সাপেক্ষে। এদিকে কশেরুকার সাপেক্ষে। ষড়যন্ত্রের অবস্থান পড়াইছিলাম কশেরুকার সাপেক্ষে। যেমন বলছিলাম যে ট্রাকিয়ার দৈর্ঘ্য কতটুকু পর্যন্ত? T5 পর্যন্ত। T5 মানে থোরাসিক 5 পর্যন্ত। থোরাসিক কয়টা, কশেরুকা কয়টা থাকে বলছিলাম? 12টা। কেমন? থোরাসিকের পরে কি কশেরুকা? লাম্বার কশেরুকা। কেমন? লাম্বার কশেরুকা কয়টা বলছিলাম? 5টা। সাতল আছে 712 554। কেমন? তাহলে লাম্বার হচ্ছে 5টা। তাহলে এটার অবস্থান ঠিক একইভাবে আমরা মেরুদণ্ডের সাপেক্ষে কল্পনা করব। তাহলে এটা হচ্ছে T12 থেকে, মানে 12 নম্বর কশেরুকা থেকে L5 পর্যন্ত, মানে কি লাম্বার 5 পর্যন্ত। L5 পর্যন্ত। তাহলে অবস্থানটা 3 স্টার দিয়ে রাখো। এবার আসো, আমরা গত চ্যাপ্টারে পড়ছি, বলতো পরশুকা কয় জোড়া বলছিলাম? 12 জোড়া। তাহলে 12 জোড়ার মধ্যে এই যে আমাদের এভাবে করে এসে একদম নিচে এখানে 11 এবং 12 নাম্বার পরশুকা। এই 11 এবং 12 নাম্বার পরশুকার নিচেই বা ওই যে ওটার ভিতরে ওখানে আমাদের কিডনিটা অবস্থান করতেছে এভাবে শিম বীজের মতো। তাহলে আমাদের কিডনিকে বাইরে থেকে প্রোটেকশন দিচ্ছে কোন কোন কশেরুকা? 11 এবং 12। তাহলে এই জন্য আমরা বলবো 11 এবং 12, লিখো 11th হু
পরশুকা সুরক্ষিত থাকবে। কেমন? এরপরে চলে আসো এটার আকৃতি বা শেপ। তাহলে এটা কিসের মতো? একটা শিম বীজের মতো। কিসের মতো? শিম বীজের মতো। শিম, শিম বীজের মতো। অথবা এটা অন্য রাইটারের বইয়ে দেওয়া আছে বাংলার পাঁচের মতো। কেমন? আবার এই চিত্রে চলে আসো। এই যে তুমি একটু আগে যে আঁকছো চিত্রে চলে আসো। তাহলে দেখো এই যে চিত্রের এই যে দেখো এভাবে করে যে যে এই যে যে বাউন্ডারিটা, এটাকে আমরা দেহ প্রাচীর বলবো। তাহলে এখন আসো, তাহলে আমাদের কিডনি যে আছে, এই যে কিডনিটা দেহ প্রাচীরের সাথে এভাবে একটা পর্দা দ্বারা কানেক্টেড থাকে, যুক্ত থাকে। এই পর্দাটাকে আমরা কি পর্দা বলি? লিখো, এই পর্দাটাকে আমরা বলি মেসেন্টারি। এটাকে আমরা কি বলি? মেসেন্টারি বলি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বৃক্ক দেহ প্রাচীরের সাথে যুক্ত থাকে মেসেন্টারি দ্বারা। বৃক্ক দেহ প্রাচীরের সাথে কি দ্বারা যুক্ত থাকে বলো? মেসেন্টারি দ্বারা। মেসেন্ট্রি। মানে আসো বৃক্কের আবরণ। ফুসফুসের আবরণের নাম কি পড়ছিলাম? ফ্লোরা। বৃক্কের আবরণের নাম ক্যাপসুল। কেমন? বৃক্কের আবরণের নাম কি? ক্যাপসুল। ক্যাপসুল মানে আবরণ বোঝায়। তাহলে আবার একটু দেখো তো কি লিখতেছি বা কিভাবে লিখতেছি, একটু দেখো তো স্যারে। দেখো, তাহলে আমরা একটা বৃক্ক আঁকলাম এভাবে। তাহলে এখন আসো, এই যে আমরা বৃক্কের চারপাশে একটা আবরণ দিচ্ছি, এই যে আবরণ দিচ্ছি এভাবে। তাহলে বৃক্কের এই আবরণের নাম হচ্ছে ক্যাপসুল। এই ক্যাপসুলকে আরেকটা নামে আমরা বলি, এটাকে আমরা বলি টিউনিকা ফাইব্রোসা। কি বলি বলো? টিউনিকা ফাইব্রোসা। যা লিখে দিচ্ছি একেবারে ভর্তি পরীক্ষা পর্যন্ত, বারবার বলতেছি, এর বাইরে কোনো হাত দিতে হবে না। এটাকে আমরা বলি টিউনিকা ফাইব্রোসা। ক্যাপসুলকে আমরা বলি টিউনিকা ফাইব্রোসাও বলি। তাহলে বৃক্ষের আবরণের নাম কি বলো? কথা বলো না। ক্যাপসুল বা টিউনিকা ফাইব্রোসা। এবার আসো, এই আবরণের উপর আরেকটা, এভাবে আরেকটা আরেকটা আবরণ থাকে। এই আবরণের নাম কি জানো? তাহলে ক্যাপসুলের বাইরে যে আবরণটা থাকে এটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। বলো কি? পেরিটোনিয়াম। তাহলে এটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। লিখে রাখো। তাহলে ক্যাপসুলের বাইরে যে আবরণ থাকে ওটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। এবার আসো, এই পেরিটোনিয়ামের বাইরেও আরেকটা পর্দা থাকে। তো দেখো কিভাবে সুরক্ষিত করে রাখতেছে। তাহলে এই পর্দাটার নাম হচ্ছে রেনাল ফাসা। রেনাল ফাসা, রেনাল মানে বৃক্ক। তাহলে রেনাল ফাসা। তাহলে এখন একটু বুদ্ধি করে বলো তো, যে এখানে যদি আমরা যদি এই যে আমাদের যে রক্তে যদি কোলেস্টেরল বেড়ে যায় বা চর্বি বেড়ে যায়, তখন সেটা বিভিন্ন জায়গায় গিয়ে লাগে, রক্তনালীর গায়ে লেগে যায়, তখন আমাদের হার্ট অ্যাটাকের দিকে চলে যায়। তারপরে ফ্যাটি লিভার মানে লিভারের গায়ে লাগে। তারপর হচ্ছে হার্টের গায়ে লাগে। তাহলে বলো তো, যে এখানে যদি কোনো চর্বি জমে, তাহলে বলো তো চর্বিটা কোন দিকে লাগবে? বাইরে লাগবে না সবার? বাইরে। তাহলে এই যে বলো তো এখানে কোন, এই যে ক্যাপসুল, পেরিটোনিয়াম এবং রেনাল পার্সার মধ্যে কোন স্তরটা বা কোন আবরণটা চর্বিযুক্ত বলো তো? তাহলে রেনাল ফাসা হচ্ছে চর্বিযুক্ত, আর আবরণের নাম হচ্ছে এটা, এটা হচ্ছে চর্বিযুক্ত। এগুলা মাস্ট লাগবে।
এবার আসো, এখানে আসো, এবার এই চিত্রে আসো, এই চিত্রে আসো। এটাতে দেখো, এটাতে এই যে দেখো বৃক্ষের উপরে এভাবে টুপির মতো, দেখো তাকে টুপি পরাই দিছি, টুপির মতো, টুপির মতো করে একটা গ্রন্থি থাকে। তাহলে বৃক্ষের উপরে একটা টুপির মতো করে এভাবে গ্রন্থি থাকে। এই গ্রন্থিটার নাম কি? এই গ্রন্থিটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। লিখো অ্যাড্রেনাল গ্রন্থি। অথবা দেখো কিডনির উপরে আছে, কিডনি মানে রেনাল, উপরে মানে সুপ্রা, তাহলে এটাকে আমরা সুপ্রা রেনাল গ্রন্থিও বলতে পারি। একটু বুঝে বুঝে পড়বা। তাহলে এটাকে আমরা সুপ্রা রেনাল গ্রন্থিও বলতে পারি। তাহলে আমরা এদিকে লিখবো। তাহলে বলো, অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রা রেনাল গ্রন্থি কয়টি হবে? দুইটি বা এক জোড়া। এটা এরকম সংখ্যা হবে, এটা দুইটা। কেমন, বুঝতে পারছো? নামটা মনে রাখার চেষ্টা করবে। অ্যাড্রেনাল, রেনাল শব্দটা আছে ভিতরে, সুপ্রা রেনাল। এবার আমরা একদম লাস্টের দিকে চলে আসছি, সেটা হচ্ছে এই যে, এই যে বৃক্ষের বাইরের দিকে কিরকম আর ভিতরের দিকে কিরকম। লিখো বাইরের দিকে কিরকম আর ভিতরের দিকে কিরকম। তাহলে বলো, এগুলো এসএসসি তে পড়ছো। বাইরের দিক উত্তল নাকি অবতল? উত্তল। এই যে দেখো বাইরের দিকে এভাবে বের করা, তার মানে বাইরের দিক হচ্ছে উত্তল, আর ভিতরের দিক অবতল। তাহলে এখন আসো, এই যে অবতল অংশ দেখো এভাবে করে ঢুকছি, দেখো অবতল, এই যে এভাবে, এই দেখো সবাই দেখো, এই যে অবতল। তাহলে অবতল হয়ে দেখো এই জায়গায় একটা বাস সৃষ্টি করছে না, এই যে বাস, এই বাসটাকে আমরা কি বলি? হাইলাস। এসএসসি তে পড়ছো। তাহলে অবতল অংশের বাজ, তাহলে অবতল অংশের বাজ, তাহলে অবতল অংশের বাজকে আমরা বলি, লিখো হাইলাস। অথবা আমরা আরেকটা নাম বলতে পারি হাইলাম। অথবা দেখো এটা বৃক্ষের কোথায় আছে? এই দেখো না, মাঝখানে আছে না? তাহলে আমাদের মাঝখানে কি থাকে? নাভি। সেই জন্য এটাকে আবার অনেক সময় আমরা বৃক্ষ নাভিও বলি, বৃক্ষ নাভিও বলি। তাহলে হাইলাস বা হাইলাম বা নাভি। তাহলে এটা পরীক্ষায় আসে যে বৃক্ষের অবতল অংশের বাসকে কি বলা হয়। ক নাম্বার প্রশ্ন দিতে পারে, আবার এমনি এমসিকিউ তো দিতে পারে। তাহলে এবার আসো, এই হাইলাস দিয়ে কি কি বের হয়, কি কি ঢুকে, এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে হাইলাস দিয়ে কি কি বহির্গত হয় এবং কি কি প্রবেশ তোমার ঢুকে। তাহলে বহির্গত হয় কি? বহির্গত অথবা বের হয়, বের হয়। আর অন্তর্গত, অথবা যেটাকে আমরা বলবো প্রবেশ করে। কেমন? তাহলে এখন আসো, বহির্গত হয় দেখি বলো তো, এখান থেকে এই হাইলাস থেকে বা পেলভিস থেকে এখানে কি সৃষ্টি হয়ে বের হয়েছে বলো তো? এটার নাম কি? ইউরেটার। তার মানে ইউরেটার কি হচ্ছে? মূত্র নিয়ে বের হচ্ছে, মূত্রথলিতে চলে আসতেছে। তাহলে বের হয় হচ্ছে ইউরেটার, বের হয় হচ্ছে ইউরেটার। তাহলে বলো তো, যে কোনো অঙ্গে, যে কোনো অঙ্গে রক্ত প্রবেশ করে আবার রক্ত বের হয়। রক্ত প্রবেশ করে কি দ্বারা? ধমনী দ্বারা। রক্ত বের হয় কি দ্বারা? শিরা দ্বারা। তাহলে এবার বলো তো, এখান থেকে বের হচ্ছে শিরা নাকি ধমনী? বের হচ্ছে কি? শিরা। তাহলে একটু চিন্তা করে বলতে হবে, তাহলে এখানে যে শিরাটা বের হবে এটার নাম রেনাল শিরা হবে। কি শিরা হবে? রেনাল শিরা। তাহলে রেনাল শিরা, রেনাল শিরা। তাহলে কি কি বের হচ্ছে তুমি বুঝে বুঝে পড়ো, এখান থেকে এমসিকিউ আসবে। ইউরেটার বের হচ্ছে, একদম জ্বলন্ত কথা। আর বের হচ্ছে কোনটা? ধমনী নাকি শিরা? শিরা। শিরা সবসময় রক্ত নিয়ে বের হয়ে কোথায় চলে যাবে? হৃৎপিণ্ডে চলে যাবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে। আর ধমনী সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ড থেকে কোথায় প্রবেশ করবে? এই যে এখানে, মনে করো যে কোনো অঙ্গে আর কি, ধরো যকৃৎ হলে যকৃৎ, কিডনি হলে কিডনি, যে কোনো জায়গায় প্রবেশ করবে ধমনী সবসময়। আচ্ছা এখন আসো, যে অন্তর্গত হয় কি? তাহলে বলে ফেলো চোখ বন্ধ করে, রেনাল ধমনী, রেনাল ধমনী। তাহলে আরেকটা কি? আরেকটা হচ্ছে স্নায়ু। আরেকটা কি? স্নায়ু। এগুলা কিন্তু আমরা তোমাদেরকে শ্বসন চ্যাপ্টারেও পড়াইছি। পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, ওখানে ওটা স্নায়ু ছিল না, ওটা ছিল লসিকা নালী। কেমন? তাহলে এই হচ্ছে কথা।
তাহলে এখন আসো একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, ভুল হবে না আর। সেটা হচ্ছে বের হয়, তাহলে বের হয় দেখো বহির্গত বা বের হয়, বের হয়ে বের হবো কি আছে বন্ধু র, কি আছে বন্ধু র, ইউরেটারও লাস্টে কি আছে বন্ধু র আছে, শিরা তো লাস্টে কি আছে বন্ধু র আছে, তাহলে বন্ধু র থাকা মানে কি হবে বের হবে, বন্ধু র থাকা মানে কি হবে বের হবে। ওগুলা তো আছে না কিনা দেখো, তুমি চেক করে দেখো, ধমনী এই যে তোমার স্নায়ু, ওখানে তো বন্ধু র নাই, তাহলে এটা ইজিলি মনে রাখা যায়। ক্লিয়ার? এই যে এই যে ইউরেটার শিরা বন্ধু র আছে বের হয়, কেমন মনে থাকবে? তাহলে এইটুকু আমরা আজকে পড়বো, এর বাকিগুলো এর পরের ক্লাসে পড়বো। এবার আসো আরেকটা জিনিস,